এবং রাস্তাঘাট বন্ধ। আমাদের সাইবার মনিটরিং আবার যে কোটাকে ব্যাক করা হবে, আন্দোলন চলমান। নারীর জন্য এখন কোটাটা মেয়েরা সমাজের আমরা গভীরভাবে বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোটা আন্দোলন থেকে তাদের যে ন্যায্য অধিকার, সে অধিকারে তারা আন্দোলন করে যাচ্ছে এবং দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন করবেন সে কথা বলেছেন। এবং সে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও এই কোটা আন্দোলনে সরাসরি তারা রাস্তায় আন্দোলনের তারা তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে বিএনপি তাদের দলীয়ভাবে কোটা আন্দোলনের সাথে যুক্ত থেকেই নতুন কিছু করতে যাচ্ছে। এবং বিএনপির আরেক নেতা বলেছেন আওয়ামী লীগকে এখন ধাক্কা দিলে আরও বিভিন্ন ধরনের বিষয় এবং বস্তু নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট করে। এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হয়। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। পরিপত্র জারি করে সকল প্রকার কোটা বিলোপ করেছে। এই আদেশের বিরুদ্ধে গত 7 জুন এই আদেশের বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করে। দেশের উচ্চ আদালত, হাইকোর্ট কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয়। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হয়। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী। শিক্ষিত, দক্ষ, স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে
মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই এবং আমাদের সবার জানা দরকার, সাংবাদিক হিসাবে আপনাদেরও বিষয়টি জেনে নেওয়া দরকার যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি ৩১ জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। এটা আপনারা হিসেব নিতে পারেন। তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা, এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। আমাদের সাইবার মনিটরিং আছে, কিন্তু এই যে বিষয়টি আমি বললাম যে এ পর্যন্ত আমাদের কাছে এটি অত্যন্ত অসত্য এবং বিভ্রান্তিকর একটি তথ্য মনে হয়েছে। একটা গুজব বা কি বলবেন আপনারা যে বাচ্চা নিখোঁজ হচ্ছে এবং রাজধানীতে ৩৫ জন বাচ্চার মতন নিখোঁজ হয়েছে, এরকম একটা ফেসবুকে ভাইরাল হচ্ছে। আসলে প্রকৃত ঘটনাটা কি? আপনাদের প্রকৃত ঘটনা আমরা কিন্তু এটি জানার পরে একটি পরিসংখ্যান আমরা দেখেছি আমাদের ঢাকা মেট্রোপলিটন। প্রথমত যে আমাদের কাছে এই ধরনের কিছু মনে হয়নি, তারপরে আমরা একটু পর্যালোচনা করার জন্য একটি পরিসংখ্যান দেখলাম যে আপনারা যে ৩ দিনের কথা বলেছেন, ৪, ৫, ৬ এই ৩ তারিখ ৭২ ঘন্টা, এই ঘন্টা আমাদের এবছরের মে মাসে অর্থাৎ ৪ থেকে ৬ মে ২০২৪ পর্যন্ত আমাদের এতদ সংক্রান্তে জিডি হয়েছে ৩৩টি এবং একই সময় জুন মাস অর্থাৎ ৪ থেকে ৬ জুন ২০২৪ এই সময়ে জিডি হয়েছিল ৩৬টি এবং এই গত ৪ থেকে ৬ তারিখ জুলাই মাসে এই ৩ দিনে জিডি হয়েছে ৩২টি। তার মানে আমাদের পরিসংখ্যান বা তথ্যপত্র যেটি দেয় যে এ ধরনের কোনো কিছু কিন্তু আসলে ইঙ্গিত দেয় না। তথাপিও বিষয়টি আসছে, আমরা দেখব। আপনারা জেনে রাখেন যে এই যে জিডিগুলো হয় এটি মূলত কিছু শিশু হারিয়ে যায়, অথবা কিছু হয়তো উঠতি বয়সী মেয়েরা চলে যায়, অথবা কারো মানসিক অপ্রকৃতস্থ হয়, এই বিভিন্নভাবে হয় এবং দেখা যায় যে আমরা দেখেছি যে মোটামুটি উইদিন দ্য উইক এই যে ৩৩ জন বা ৩৬ জন বা ৩২ জন, তাদের মধ্যে দেখা যায় ২৭-২৮ জন আমরা 7 দিনের মধ্যে পেয়ে যাই। এটি আমাদের অভিজ্ঞতা। কাজেই এটি কেন মিডিয়াতে এভাবে আসছে সেটি আমাদের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। তথাপিও আমরা গুরুত্বের সহিত দেখছি যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা, অথবা অন্য কেউ বা কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এইভাবে ধরনের একটি তথ্য বিভ্রাট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে কিনা। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে জিনিসটা ভাইরাল হচ্ছে এবং সবাই দেখছে এবং আতঙ্কিত বোধ করছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, তো আপনারা সাইবার মনিটরিংটা কিভাবে করছেন? আমাদের সাইবার মনিটরিং আছে, কিন্তু এই যে বিষয়টি আমি বললাম যে এ পর্যন্ত আমাদের কাছে এটি অত্যন্ত অসত্য এবং বিভ্রান্তিকর একটি তথ্য মনে হয়েছে। আর তারপর আমি বলবো যে এটি নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো কিছু যদি এ ধরনের হয়ে থাকে সবচেয়ে আগে কিন্তু পুলিশই বিষয়টি টের পাবে। যে আমরা যেহেতু টের পাইনি, আমাদের পরিসংখ্যান সে তথ্য দিচ্ছে না, কাজে আমি সম্মানিত নগরবাসীকে বলবো যে তারা যেন নিশ্চিন্ত তাদের স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক কার্যক্রম, বাচ্চাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি যেন তারা স্বাভাবিক অবস্থায় রাখেন। আচ্ছা, 3 দিনে প্রায় 36টা জিডি, নিখোঁজ জিডি, এটা কি কিছুটা অস্বাভাবিক মনে হয়? আমি তো, আপনি বোধহয় আমার কথা বুঝতে পারেননি। একই সময় কিন্তু মে মাসে হয়েছিল 33টি এবং জুন মাসে হয়েছিল 36টি, আর এ মাসের এই 3 দিনে হয়েছে 32টি। না, সেটাই বললাম যে মানে 3 দিন করে এত কম টাইমে মানে না, এটি তো বছরের পর বছর ধরে হয়ে থাকে। এটি আমাদের 2.25 কোটি নাগরিকের কিন্তু শহর। আর এখানে তো আমি বললাম যে আমাদের যারা মানসিক ভারসাম্যহীন থাকে, রাগ করে কেউ চলে যায়, উঠতি বয়সের কেউ তারাও চলে যায়, তারপরে কিছু হয়তো পথ হারিয়ে ফেলেছে তারাও চলে যায়।
এটি একটি, দুটি, 5টি ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি। আর উইদিন দ্য উইক কিন্তু এটি প্রায় 90% আমাদের রিকভারি হয়ে যায়। ওইটাই জানতে চাচ্ছিলাম যে এত বড় একটা শহরে প্রায় 2 কোটি মানুষ, এটা স্বাভাবিক, এইটাই আপনার মধ্যে চাচ্ছিলাম। না, ওই যে আপনার পরিসংখ্যানটা তো দেখলেন, আপনি বলার পরে আমি পরিসংখ্যানটা নিয়ে আসি, আমার কাছে আছে, আপনি নিয়ে যেতে পারেন যদি দরকার। আবার যে কোটাকে ব্যাক করা হলো, এটা আসলে একটা জাতির জন্য অ্যালার্মিং একটা অবস্থা। হ্যাঁ, যে কোনোভাবে পরোয়া না করা, জনগণকে পরোয়া না করা, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব, আমরা রাজপথে থাকবো। কোটা বিরোধী আন্দোলনটা কতটা যৌক্তিক বলে মনে করেন আপনি? আপনি যদি এখানে উপস্থিত হয়েছেন, আপনার আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে, তারা আন্দোলনে যুক্ত হয়েছে। তো তারা সবাই মেধাবী, তারা এখানে সমবেত হয়েছে, অবশ্যই নিশ্চয়ই এটা যৌক্তিক দাবি হওয়ারই কথা, তাই না? এবং আমি আমার বিবেচনা থেকে এটা বলছি যে এটা শতভাগ যৌক্তিক একটা দাবি। এবং তারা এখানে আছে, আপনারা হয়তো এটা কম বেশি সবাই জানেন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছিল, তখন কিন্তু গভর্নমেন্ট, তখন তারা শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার হোক, কিন্তু গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে তারা সকল কোটা উঠিয়ে দিল। আবার যে কোটাকে ব্যাক করা হলো, এটা আসলে একটা জাতির জন্য অ্যালার্মিং একটা অবস্থা। হ্যাঁ, যে কোনোভাবে পরোয়া না করা, জনগণকে পরোয়া না করা কোটার মাধ্যমে, ঠিক আছে, শতভাগ কিন্তু যতটুকু কোটা দেওয়া হয় অতটুকু কোটাধারীরা কিন্তু ওই যে কোটাটা ওইটা কিন্তু ফুলফিলমেন্ট করতে পারে না, তারা কিন্তু যোগ্যতার বিচারে ওই জায়গাটা ফিল আপ করতে পারে না। তখন কি হয়, তখন তারা ওইটা রিক্রুট করে, ওই কোটার সিস্টেমটা শিথিল করে তারা রিক্রুট করে তাদের মন মতো। এইটা চাকরি বাণিজ্যের একটা অন্যতম লুপ। এই লুপটার মধ্যে আপনারা হয়তো জানেন, সবার একটা কম বেশি সে আছে, সবার প্রত্যেকে আমরা কথা বলি যে চাকরি নাকি হয় না, টাকা ছাড়া চাকরি হয় না, এরকম একটা সে কিন্তু আছে, কথিত আছে, প্রবাদ আছে। এই প্রবাদটা যে একেবারে মিথ্যা ব্যাপারটা এমন, এটা কিন্তু সত্য। দীর্ঘদিন যাবত এই যে কোটা ছিল না এতদিন, এই কথা কিন্তু প্রায় অনেকাংশে কমে গিয়েছিল। আমরা শুনেছি যে অনেকে নাকি টাকা ছাড়া চাকরি হয়েছে, অনেকেই বলেছেন। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে কোটা এতদিন ছিল না, এটা সুফল কিন্তু বাংলাদেশের মানুষ অনেকে পেয়েছে, যুব সমাজ পেয়েছে, চাকরির প্রত্যাশীরা পেয়েছে। আবার যখন কোটাকে কামব্যাক করানো হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে এই যে চাকরি বাণিজ্য যারা করেছে এতদিন যাবৎ, এদের যে একটা চক্র, এরা কিন্তু সক্রিয়ভাবে এখানে গিয়ে লিপ্ত হয়েছে এবং তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সো আমরা কোনোভাবে এই যে চাকরি বাণিজ্যের যে সিন্ডিকেট, এদের চক্রান্তকে আমরা সফল হতে দিব না। এখানে যারা শিক্ষার্থীরা যারা আছে, আপনারা কম বেশি সবাই দেখেছেন, আজকে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলছে। বাংলাদেশের সকল সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, রেল লাইন কিন্তু অবরোধ চলছে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়েছে। আন্দোলন নিয়ে অনেকেই প্রশ্ন করছে যে আন্দোলন কি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে না কোনো সংগঠনের ব্যানার হচ্ছে? আপনার অবজারভেশন? আপনারা এখানে দেখছেন যে এটা কিন্তু সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের ব্যানার। এখানে এত মানুষ হয়েছে, হাজার হাজার বলবো না, লাখ লাখ মানুষ, অলমোস্ট সারা বাংলাদেশ মিলে প্রায় কোটি শিক্ষার্থীরা হয়ে যাবে, ঠিক আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে সবাই কিন্তু আন্দোলনের সংহতি প্রকাশ করেছে এবং তারা আসছে, আন্দোলনে অংশগ্রহণ করছে। এখন অনেকে আবার বলছে, আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝতে পেরেছি যে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন। অনেকে বলছে, গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় লোকজন বলছে যে এটা নাকি বিভিন্ন দলের লোকেরা এটা লিড দিচ্ছে বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটা তো একটা পুরনো অপকৌশল, রাজনৈতিক অপকৌশল, যে কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাকে ট্যাগ দিয়ে দেওয়া, যে ও আমাদের লোক না, ও অন্য লোক, ও খারাপ লোক, ও পচা লোক, দুষ্ট লোক। এই যে ট্যাগ দেওয়া, এতগুলো শিক্ষার্থীকে কজনকে আপনি ট্যাগ দিবেন? আপনার কি মনে হয় না এইটুকু বিবেক কি মানুষের মধ্যে নাই যে এদেরকে কেউ কিন্তু টাকা দিয়ে নিয়ে আসে না? এই টাকা দিয়ে নিয়ে আসছে আপনাদেরকে? টাকা দিয়ে আনছে কাউকে কিন্তু টাকা দিয়ে নিয়ে এসে নাই। এখানে কাউকে টাকা দিয়ে কেনা সম্ভব না। তারা যৌক্তিক বলে মনে করেছে, এই দাবিটা যৌক্তিক, তারা দাবি আদায় করে, যৌক্তিক উপায়ে দাবি আদায় করে তারা ঘরে। আন্দোলন চলমান আছে, ওদের ভয়ে সকাল বিকাল প্রধানমন্ত্রী কি ধরনের মন্তব্য বুঝতে পারছেন না? ভয় কাটছে না, কারণ ওরা জানে বাংলাদেশের 95% মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে, পরবর্তীতে উপজেলা নির্বাচন বয়কট করেছে। তো তারা জানে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি, ওই সভা পণ্ড করে কোনো লাভ হয়নি। আবার সভা হবে, আবার মিছিল হবে,
আবার লক্ষ প্রতিরোধ অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার আছে? কোনো বিচার আছে? যেখানে বিচার নাই সেখানে প্রতিবাদ করে লাভ আছে? তাহলে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? এইবারের ধাক্কা সামলাতে পারবে না, এই ধাক্কা সামলাতে পারবেন না। বলে চোরের 10 দিন, চোরের 10 দিন, চোরের 10 দিন, সেই দিন চলে এসেছে। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে না। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন বাংলাদেশের জীবনের নিরাপত্তা থাকবে না। একটি মিথ্যা মামলার মাধ্যমে যারা জড়িত, বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো এবং রেখে দেওয়ার জন্য সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে। যেই ট্রাস্টের কথা বলা হয়েছে, সেই ট্রাস্ট থেকে একটি পয়সা বেগম খালেদা জিয়া অথবা তার পরিবারের কোনো সদস্য নেয় নাই। সব টাকা ব্যাংকে জমা আছে, সুদে আসলে 4 গুণ হয়েছে। এখন এই কৃত্রিম আওয়ামী মার্কা যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে, দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, ব্যাংক খালি করে দিয়ে, শেয়ার বাজার খালি করে দিয়ে, মেগা প্রজেক্টের নামে লুটপাট করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। নারীর জন্য এখন কোটাটা সত্যি হাস্যকর। আমরা যথেষ্ট এগিয়ে গিয়েছি, সব ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। আপনি মানেন না পারেন, এইচএসসি, এসএসসি, তারপরে মেডিকেল রেজাল্ট দেখেন, ভার্সিটি রেজাল্ট দেখেন, যে কোনো ক্ষেত্রে নারীরা এমনিতেই এগিয়ে আছে। তো চাকরির ক্ষেত্রে তা ডেফিনেটলি ভালো কিছুই করবে। তো নারী কোটা না রাখাই আমার মতে ঠিক। একমাত্র প্রতিবন্ধী কোটা ব্যতীত সকল কোটা যেন বাতিল হয়, আমরা সেই দাবির জন্য এখানে বসছি। পাকিস্তান থেকে আমরা যদি চিন্তা করি, আমরা বৈষম্য রুখে দাঁড়ানোর জন্য আমাদের এই দেশ স্বাধীন করেছি। আজকে আপনি কি দেখতেছেন আমাদের দেশে? সেই বৈষম্য কি আদৌ আমাদের যে যুদ্ধ করার যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা কি সফল হয়েছে? আজ আমাদের স্বাধীনতা 50 বছর পেরিয়ে যাচ্ছে। এই যে বৈষম্যমূলক যে কোটা, যেটি কিনা ক্ষেত্র বিশেষে 96% পর্যন্ত চলে যাচ্ছে, সাধারণত 56% কোটা সরকারি চাকরিতে আমরা দেখছি। গতকালকে যে রেলওয়ের যে নিয়োগটা গিয়েছে, সেখানে 82% পর্যন্ত কোটা। এই যে বৈষম্যগুলো হচ্ছে, তার বিরুদ্ধে অবস্থান। আমাদের অবস্থান কোনো বিশেষ কোটাকে বাতিল করা নয়, আমাদের অবস্থান আমাদের যে ন্যায্য চাওয়া সেই দিক থেকে। কোনো বিশেষ দল, কিছু মত বা বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। বিসিএস এর ক্ষেত্রে 56% কোটা, আবার হচ্ছে যে রেলে 82% কোটা, আবার প্রাইমারিতে আছে 96% কোটা। এই কোটার কারণে যাদের কোটা নেই, সাধারণ শিক্ষার্থী, মেধাবী, ওরা বারবার বঞ্চিত হচ্ছে। নারী কোটা, আমরা নারী এখন অগ্রসর, আমরা চাই না নারী কোটা। নারী অগ্রসর, নারীর জন্য এখন কোটাটা সত্যি হাস্যকর। আমরা যথেষ্ট এগিয়ে গিয়েছি। মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই দেশের উন্নতি হতে পারে না। এ কথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলতেন। এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন, পার্লামেন্টে মেয়েদের জন্য আলাদা সিটের কোটা করে দিয়েছিলেন। চাকরি ক্ষেত্রে নির্যাতিত মা বোন যারা, সেই নির্যাতিত মেয়েদের এবং নারীদের চাকরির ক্ষেত্রে আলাদা 10% কোটা তিনি ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য যে নারীরা যেন যথাযথভাবে সমাজের বিভিন্ন স্তরে তার স্থানটা করে নিতে পারে। আর যার কারণেই আজকে, কারণ নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আর চাকরির ক্ষেত্রে তাদের যে অবদানটা, তাদের যে মেধা, সেটা বিকশিত হওয়ার সুযোগ পায়, তাহলেই তো একটি দেশ গড়ে উঠবে। আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়,
তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য, এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, 2008-এ নির্বাচনী ইস্তেহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে। যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়েও বোঝা হবে না, মেয়ের ঘাড়েও বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা বা পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে, এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে। আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমি প্রথম এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 60% আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা, যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে। তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময় মতো সমাধান হয়ে যাবে, আই হোপ। তারা যে ইস্যুতে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত, আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা অ্যাপিল বিভাগে আছে। এখন আমি তো সাবজুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়, এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বসাবসির চেয়ে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তো বসাবসিটা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সময় মতো সমাধান। আন্দোলনে ব্যর্থ বিএনপিও
মনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে, তো দিবা স্বপ্ন। যারা মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির কথা বলে তাদের উদ্দেশ্যে আমরা জবাব দিয়েছি 3 পিস প্রকল্প, মেঘনা, গোমতী, কাশ্মীর। এখানে আমরা 1100 কোটি টাকা সেভ করেছি মেগা প্রজেক্ট। পদ্মা সেতুতে আমরা 1835 কোটি টাকা সেভ করেছি মেগা প্রকল্প। মেগা প্রকল্পে নাকি দুর্নীতি হয়, মেগা দুর্নীতি অপোজিশন বলে, আর সেটা আপনারা বাধ্য হেডিং করেন। কিন্তু আমি আপনাদেরকে এখানে হিসাবটা দিয়ে সত্যিকারের আমি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা পদ্মা সেতুর সমাপনী উৎসবেও বলেছিলাম এই বিষয়টা। ইট অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ। এখানে দুর্নীতি হয় না, সাশ্রয় হয়। মেগা দুর্নীতি নয়, এখানে মেগা সাশ্রয়, সেটা 3 ব্রিজে এবং সর্বশেষ পদ্মা সেতুতে। নিজেদেরকে ঋণ পরিশোধ করছে, আপনি জানেন কোনটা? প্রত্যেক 3 মাস পরপরই আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অফিসিয়ালি আমরা এই ঋণ ফেরত দিচ্ছি সরকারকে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ঋণ নিয়েছি, সে অর্থ মন্ত্রণালয়কে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে, এটা আমি তো মনে করি যে 25 বছর লাগবে না, 18 থেকে 20 বছরের মধ্যে আমরা। বাংলাদেশে রাজনৈতিক সভা সমাবেশ বা সংগঠন করতে নাকি সেই ক্ষেত্রে কিছু আলোচনার উদ্রেক করে তারা এটাকে চ্যালেঞ্জ করে সমালোচনা করতে চায়। আজকে যারাই এই আন্দোলন করছেন, এই আন্দোলনের তাদের যে একটা রাজনৈতিক অধিকার হিসেবে যে তারা সেটা করতে পারছেন, এটা কি প্রমাণ করে না যে বাংলাদেশে রাজনৈতিক অধিকারের প্রশ্নে, বাক স্বাধীনতার চর্চার প্রশ্নে আমাদের সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, কারো উপরেই কোনো বিধিনিষেধ এখানে নেই এবং মানুষের সেই বাক স্বাধীনতাটা অবশ্যই আছে। তবে যেই বিষয়টি নিয়ে এখানে আন্দোলন হচ্ছে বা একটা চাহিদার সৃষ্টি হয়েছে বা সেটাকে বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে, যে আমাদের যে সড়ক অবরোধ করার মাধ্যমে বা ব্লকেড কর্মসূচি নেওয়ার মাধ্যমে, সেটা যেহেতু আমরা সরকারে আছি, আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনও বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার শামিল হবে। যে কোনো ব্যক্তি, বাংলাদেশের নাগরিক, হয়তোবা সেই বিষয়ে মন্তব্য রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেয়া, সেটা অবশ্যই আমার পক্ষে সেটা সম্ভব নয়। তাই আমি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকলকেই বলতে চাই যে অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই।
প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। আদালতে একটা সিদ্ধান্ত সেখানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে এবং সেটার সমাধান না হওয়ার আগেই একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম, এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা। কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয় এবং আমরা বাংলাদেশে দেখেছি যে 15ই আগস্টের সেই সময়টাতেও কিন্তু নানানভাবে সেই থেকে শুরু যে হয়েছিল ষড়যন্ত্রকারীদের কাজ, স্থিতিশীলতাকে বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেখানে প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বারংবার এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরা বারবার এগিয়ে যায়। সেই ধরনের প্রচেষ্টা হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই যে কথাটা বলা হচ্ছে যে কোটার প্রশ্নে মেধাবী এবং কম মেধাবী নাকি জেলা ভিত্তিক, সেটা তো একটা খুবই সাবজেক্টিভ বিষয় এবং এক্ষেত্রে যেহেতু আদালতে বিচারাধীন আছে সেটা তো আমরা জানি যে সবাই একটা নির্দিষ্ট মানের মেধা যদি ধারণ না করে একজন শিক্ষার্থী কোনোভাবেই তার পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব নয়, তো সেটা তো আমরা সকলেই জানি। তো সেক্ষেত্রে তার পরবর্তী ধাপ কিভাবে নির্ধারিত হবে সেটা তো আদালতে যেহেতু পেন্ডিং আছে বিষয়টি, সেটি নিয়ে আমি মন্তব্য করতে চাই না। সাধারণত 56% কোটা সরকারি চাকরিতে আমরা দেখছি। গতকালকে যে রেলওয়ের যে নিয়োগটা গিয়েছে সেখানে 82% পর্যন্ত কোটা। এই যে বৈষম্যগুলো হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান। আমাদের অবস্থান কোনো বিশেষ কোটাকে বাতিল করা নয়, আমাদের অবস্থান আমাদের যে ন্যায্য চাওয়া সেই দিক থেকে, কোনো বিশেষ দল কিছু মত বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। মুক্তিযুদ্ধের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার, আঠারোর হাতিয়ার, মুক্তার বদনাম, মুখে যাবে অন্যায়, লড়াছড়া লড়াছড়, লড়াছড়া লড়াছড়, লড়াছড়া লড়াছড়, লড়াছড়া লড়াছড়। আমরা কোটাদারি কামলা চাই না, ঠিক আছে, আমরা মেধাবী আমলা চাই। তো দেখা গেছে যে আমরা সকল কোটার বিরুদ্ধে, একমাত্র প্রতিবন্ধী কোটা ব্যতীত সকল কোটা যেন বাতিল হয়, আমরা সেই দাবির জন্য এখানে বসছি। যখন আমি আমার ক্লাসে দেখি যে আমার সিরিয়াল অনেক বেশি থাকার পরেও আমি একটা পিছনের দিকে শারীরিক সাবজেক্টে পড়াশোনা করতেছি, অথচ আমার থেকে জাস্ট সামান্য একটা মার্ক নিয়ে পাশ করা স্টুডেন্ট সে বিশেষ ধরনের কোনো কোটার মাধ্যমে সে আরও সামনের দিকে সাবজেক্টে পড়াশোনা করতেছে, তাহলে এখানে এখানে আসলে বৈষম্য কি দেখতে পাচ্ছেন না আপনারা? স্বাধীনতার 54 বছর পরেও যে এখনো যে কোটা পদ্ধতি আছে সেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য একটা মৃত্যুকূপ স্বরূপ। আমরা চাই এই কোটা বাতিল হোক অথবা একটা
10%-এর মধ্যে আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি হয়েই আসেন। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকারে আসতে পারেনি। তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল, আমি রাজি হইনি। যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা যাব সেটা এই দুর্বলতা আমার নেই। কারণ আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এদেশের স্বার্থ রক্ষা করা, দেশকে উন্নত করাই আমার কাজ। আমি শুধু বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ, যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ থাকবে। যাও বড় দেশ আমেরিকা, তারা তাদের কোম্পানি গ্যাস তোলে কিনবে, ভারত এত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতা থাকা যায় না। কাজে 2001 সালে আমি ভোট বেশি পেলেও আমি সরকার গঠন করতে পারিনি, কিন্তু আমার কোনো আফসোস ছিল না এই কারণে দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতা যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না। যা 2001 থেকে 2008 অনেক ঝড় ঝঞ্ঝা পার হয়ে 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই এবং সরকার গঠন করি। এই গার্ড রেজিমেন্টটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি 75 সালে 5 জুলাই প্রতিষ্ঠা করে যান, কিন্তু এটা ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে সময় নেয়। এশিয়ান গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতার পরিবার সকলেই নিরাপত্তার বিরাট অবদান রেখে যাচ্ছে। আর তাছাড়া বিভিন্ন রাষ্ট্রাচার অনুষ্ঠানে তাদের ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয়। আর আমি এটুকু বলবো যে আমাদের গার্ড রেজিমেন্ট সবসময় তারা বিশেষ করে দায়িত্ব পালন করতে যেয়ে সেই ঝড় বৃষ্টি রোদ সব কিছু মাথায় নিয়েই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গার্ড রেজিমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। এবং আমাদের যে আমরা জাতিপিতা সুবর্ণ জয়ন্তী এবং আমাদের বিশেষ করে জাতিপিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা 2021 সালে পালন করতে যাই, তখন অনেক বিদেশি অতিথিরা একই সাথে এসেছিলেন। কাজে সমস্ত নিরাপত্তা পালনে এবং বিভিন্ন রাষ্ট্রাচারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। কাজে আমি আমাদের এশিয়ান গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাজ্য প্রকৃত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন